আজকের ক্লাসে আমরা লিভার সূত্রটা দেখব। ঠিক আছে। আর লিভারের সূত্রের পরে আমরা যে দেখব দ্রাবকের সাহায্যে মানে নিষ্কাশন পদ্ধতি অর্থাৎ সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক সম্পর্কে আমরা পড়ব। আজকে দুটো টপিকস আমরা পড়ব। ঠিক আছে। তো প্রথমে আসি আমরা লিভার সূত্র থেকে। লিভার সূত্রটা তো অনেক সময় আগে একটা আমি চিত্র অঙ্কন করি। এইটা ধরো একটা পাত্র এবং এখানে কি আছে না, এখানে একটা দ্রবণ আছে, দুটো ধরো এখানে পদার্থ মিশে আছে, দুটো পদার্থের মিশ্রণ এখানে আছে তরল অবস্থায়, আর উপরে কি আছে কিছু বাষ্প জমানো মানে বাষ্প হয়েছে। যেহেতু এটা ভোলাটাইল একটা মানে সাবস্ট্যান্সের মিশ্রণ, মানে দুটো পদার্থই ভোলাটাইল। ঠিক আছে। দ্রাবক দুটোর মানে ভোলাটাইল বা উদ্বায়ী, তার জন্য এখানে কি হবে, বাষ্প দশায় কিন্তু তোমার হচ্ছে দুটো থাকবে। এখন অনেক সময় এরকম হতে পারে যে এই লিকুইড অবস্থায় বা মানে তরল অবস্থায় এই তরলে কতগুলো মানে কত মোল আছে, মানে তরলে মোট মোল সংখ্যা, তরলে মোট মোল সংখ্যা কার না দ্রাবকের টোটাল মোট মোল সংখ্যা কত ধরে নিলাম এটা NL। এবং বাষ্প দশায় তো কিছু পরিমাণে মানে পদার্থগুলো আছে, দ্রাবক আছে, এবং তার ধরে নিচ্ছি যে বাষ্প দশায় টোটাল মানে বাষ্পতে যে মানে যত মোল আছে তো তার সংখ্যাটা ধরে নিচ্ছি NV। তাহলে NV হচ্ছে টোটাল বাষ্পে উপস্থিত মোল সংখ্যা, মানে দ্রাবক যা ছিল সব যাগুলো মানে আছে এখানে সব মিলিয়ে। NL হচ্ছে মানে বাষ্প দশায় পদার্থের মোট মোল সংখ্যা, আর NL হচ্ছে লিকুইড অবস্থায় অর্থাৎ তরল অবস্থায় মোট মোল সংখ্যা। এই মানে জিনিসটা এবং আমাদের অনুপাতটা বের করতে হয় NL/NV, এটা বের করতে হবে। এটা অনেক সময় বের করার প্রয়োজন পড়ে। আমরা এই যে মানে লিকুইড স্টেট এবং তোমার হচ্ছে ভেপার স্টেটে মোল সংখ্যার অনুপাতটা কিন্তু লিভার সূত্র থেকে আমরা জানতে পারি। বুঝা গেল? এটা হচ্ছে লিভার সূত্রের মূল থিম। এইখান থেকে এই যে জায়গাটা আমরা বের করতে পারি এবং অনুপাতটা বের করতে পারি। এখন আমরা একটা চিত্র অঙ্কন করব। দেখো এখানে যে লেখচিত্রটা আমি অঙ্কন করেছি সেখানে দেখো এদিকে হচ্ছে মোল ফ্র্যাকশন আর এদিকে হচ্ছে মোট বাষ্পচাপ দিয়ে একটা আমরা লেখচিত্র অঙ্কন করেছি, মানে আদর্শ দ্রবণের তরল এবং বাষ্পের সংযুক্তি লেখচিত্র, তরল এবং বাষ্পের সংযুক্তি লেখচিত্র। এখন দেখো এই যে এটা আছে, এই রেখাটা এখান থেকে এই পর্যন্ত, এই রেখাটা মানে কার কার জন্য এটা হচ্ছে তরল সংযুক্তি লেখ তরল তরল সংযুতি লেখো। ঠিক আছে। আর এই যে এটা লিখেছি এটা হচ্ছে বাষ্পের সংযুতি লেখো। বাষ্পের সংযুতি লেখো এটা। ঠিক আছে। আর এই মাঝখানে কি আছে A to C, এইটা হচ্ছে তরল এবং বাষ্পের একটা মানে মিশ্রণ আছে। তাহলে বাষ্প প্লাস তরল এখানে লিখতে পারি বা তরল প্লাস বাষ্প লিখতে পারি। এই মাঝখানে তরল প্লাস বাষ্প। ঠিক আছে। এখন এই জায়গায় 0 0 লিখেছি কেন, আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি x(b), অর্থাৎ তোমার হচ্ছে b এর মোল ভগ্নাংশ। ঠিক আছে। b এর মোল ভগ্নাংশ এখানে কত 0, আর b এর মোল ভগ্নাংশ এখানে 1। তাহলে a এর মোল ভগ্নাংশ যদি করি তাহলে এইখানে হবে a এর মোল ভগ্নাংশ 1, আর এখানে এর মোল ভগ্নাংশ 0 হবে। তো এখানে যেহেতু b এর মোল ভগ্নাংশটা 1 আছে, তাহলে পিওর b আছে, পিওর b এর বাষ্পচাপটা কত হচ্ছে PB0। আবার পিওর a রয়েছে এখানে, তাহলে পিওর a এর টোটাল বাষ্পচাপটা কত PA0 আছে। ঠিক আছে। তাই এখানে PA0 হয়েছে আর এখানে PB0 হয়েছে। তাহলে এই লেখচিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে এর টোটাল মানে সংযুতিটা আমরা কিন্তু বার করতে পারবো। দেখো A B C বিন্দুতে মোট মানে সংযুতিটা কত, তোমার হচ্ছে মোট সংযুতি হচ্ছে A বিন্দুতে x2, B বিন্দুতে x1 এবং C বিন্দুতে x3। এটা হচ্ছে মোট মানে তোমার হচ্ছে সিস্টেমের সামগ্রিক সংযুতি। ঠিক আছে। এটা বলে দেওয়া হলো। এবার
এ বিন্দুতে সামগ্রিক সংযুতির পরিমাণ আমরা গণনা করতে পারবো। এ বিন্দুতে আমরা ইল্ড যেটা বা সামগ্রিক সংযুক্তির পরিমাণটা আমরা গণনা করতে পারি। কিভাবে করব এবার এখান থেকে দেখা যাক, লিভার সূত্র থেকে কিভাবে বলা যেতে পারে। আমি এবার ধরে নিচ্ছি যে NL এবং NV, ওই যে এখানে লিখেছিলাম NL এবং NV হলো তরল ও বাষ্পীয় অবস্থায়, এখানে লিখে রাখি NL ও NV হলো তরল ও বাষ্পীয় অবস্থায় যথাক্রমে উপাদান এখন ধরে নাও এখানে আমি এ আর বি মিশিয়েছি, ঠিক আছে, এ আর বি, তাহলে বলা হবে উপাদান এ ও বি এর মোট মোল সংখ্যা, ঠিক আছে। তার মানে এনএল হচ্ছে কি লিকুইড দশায়, এই যে এনএল হচ্ছে লিকুইড দশায় মানে তরল অবস্থায় এ এবং বি এর মোট মোল সংখ্যা, আর এনভি হচ্ছে বাষ্পীয় দশায় এ এবং বি এর মোট মোল সংখ্যা, এটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি, ভরের সংরক্ষণ সূত্রানুযায়ী কি লিখতে পারবো আমরা, এই ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রানুসারে ভরের সংরক্ষণ সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো x2 ইন্টু, মানে এই যে এই জায়গায় কত এ পজিশনে কত, কম পজিশনটা কত এক্স, তোমার সংযুক্তিটা হচ্ছে x2, তাহলে x2 আর এখানে NL প্লাস NV, ঠিক আছে, সমান সমান কত হবে না এই দুটোর তোমার হচ্ছে সংযুক্তির যোগফল হবে। তাহলে এখানে কি আছে, শুধু লিকুইড আছে, তাহলে NL ইন্টু x1 প্লাস এখানে কত, এখানে হচ্ছে x3 ইন্টু, এখানে তোমার হচ্ছে বাষ্পীয় দশায় আছে, তার মানে NV ইন্টু x3, এটা লিখতে পারবো আমরা, ঠিক আছে। এটাকে ধরো 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা x2 মাইনাস x1 যদি করি, ঠিক আছে, তাহলে মানে এটাকে আগে ভেঙে নেব, x2 ইন্টু NL, তারপরে x2 ইন্টু NV, আর এখানে আছে NL ইন্টু x1, তাহলে এটাকে যদি আমরা NLগুলোকে একদিকে নিয়ে আসি, এই যে NL, ঠিক আছে, তাহলে একদিকে নিয়ে আসলে কি হবে, এখানে x1 আছে, এখানে x2 আছে, তাহলে x2 মাইনাস এটাকে যদি এদিকে ধরে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তাহলে আমি একবারে করে দিচ্ছি এটা, তাহলে কমন পড়ে থাকছে NL, ঠিক আছে। এটা সমান সমান কত পাচ্ছি না, এখানে দেখো NV আছে, আর এখান থেকে NVটাকে এই দিক থেকে নিয়ে যেতে পারি, তাহলে কত হবে না, যদি এটা করি তাহলে x3 মাইনাস x2 হবে ইন্টু NV, মানে NVগুলোকে একদিকে নিয়ে আসলাম আর NLগুলোকে একদিকে নিয়ে আসলাম, এইখানে এইটা ইন্টু এইটা NL আর এটা ইন্টু NL এটা আছে, এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, আর এই x2 ইন্টু NVটাকে এদিকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। এটা ধরো 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি, বা NL বাই NV সমান সমান কত হবে, এটা হয়ে যাবে x3 মাইনাস x2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে, এই যে x2 মাইনাস x1 এটা পাওয়া যাবে। এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, x3 মাইনাস মাইনাস x2, এটা সমান কত AC, তার মানে আমরা লিখবো AC, আর এখানে আছে নিচে কত x2 মাইনাস x1, এটা সমান সমান কত মানে AB, তাহলে এখানে হয়ে গেল AB, ঠিক আছে। তাহলে এই যে 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণটাকে বলা হচ্ছে লিভার সূত্র,
এটাকে বলা হচ্ছে লিভার সূত্র। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যদি এরকম হয় এক্স এনএল এর পরিমাণ যদি এরকম হয় এনএল ভেরি ভেরি লেস দ্যান এনভি, তাহলে মানে দেখা যাবে শুধুমাত্র মানে বাষ্প আছে সেই ক্ষেত্রে। আর যদি উল্টো কেসটা হয় এনভি ভেরি ভেরি লেস দ্যান এনএল, তাহলে দেখা যাবে শুধুমাত্র সেখানে তরল অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এই ছিল মানে লিভার সূত্র। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন পদ্ধতি, অর্থাৎ সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক। এটা কিভাবে করা যায় দেখো। মানে কোনো দ্রবণ থেকে যদি দ্রবীভূত পদার্থের নিষ্কাশন করা হয় সেটা কোন পদ্ধতির সাহায্যে? না, সেটা হচ্ছে মানে দ্রবণকে পাতিত করে নিষ্কাশন করা যায়। কীরকম? ধরো এখানে প্রথমে আমি একটা জলীয় দ্রবণ নিলাম, কোনো একটা পদার্থ, এখানে এ এ এ হচ্ছে দ্রাব, ঠিক আছে, দ্রাব। তো এই এ হচ্ছে দ্রাবটাকে আমাকে নিষ্কাশন করতে হবে এখান থেকে। তো আমরা কি করতে পারি না, মানে পাতন পদ্ধতিতে এটা আমরা নিষ্কাশন করতে পারি। পাতন পদ্ধতিতে কি করতে হবে না, প্রথমে আমরা এরকম করতে পারি যে এখানে আমরা হিট দিলাম, এভাবে হিট দিলে কি হবে, দ্রাবকটা এখানে মানে দ্রাবকটা কি হবে একটা সময় মেল্টিং পয়েন্টে যাবে, বয়লিং পয়েন্টে যাবে। বয়লিং পয়েন্টে গিয়ে মানে তোমার হচ্ছে এখান থেকে বাইরে বেরিয়ে যাবে, বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাবে। মানে শুধুমাত্র পড়ে থাকবে কি, দ্রাবটা পড়ে থাকবে, মানে পড়ে থাকবে আর দ্রাবক এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে যাবে পাতিত। এইভাবে মানে পাতন পদ্ধতির সাহায্যে এভাবে আলাদা করা যায়। এটাকে বলা হচ্ছে পাতন পদ্ধতি। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পদ্ধতিতে আমরা মানে দ্রাবকে এই যে দ্রাব বা সলিউটকে আমরা আলাদা করতে পারি না। ঠিক আছে, কেন করতে পারি না? কারণ এভাবে যদি হিটের সাহায্যে যদি করি তো অনেক সময় দেখা গেল যে বিয়োজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সলিউটটা তোমার হচ্ছে এভাবে হিট প্রয়োগ করার ফলে বিয়োজিত হচ্ছে এবং সেটাকে আকারে আর পাচ্ছি না। তখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়। তখন কি করতে হয় না, সলভেন্ট এক্সট্রাকশন টেকনিকটা ইউজ করা হয়। কিভাবে না, তখন কি করব, দ্রবণের মধ্যে বাইরে থেকে এমন একটা সলভেন্ট যোগ করব, আরও একটা সলভেন্ট। ঠিক আছে, এমন একটা সলভেন্ট যোগ করব যে সলভেন্ট কিনা তোমার এই জলের সঙ্গে মানে প্রথম যে দ্রাবকটা নিয়েছিলাম বা সলভেন্টটি নিয়েছিলাম সেই দ্রাবকের সঙ্গে মিশবে না, কিন্তু আবার তোমার ওই যে দ্রাব পদার্থটা কিন্তু তোমার ওই সলভেন্টে যেটা বাইরে থেকে দিচ্ছি তাতে আবার মিশে যাবে। অর্থাৎ ধরো এখানে আমি একটা জৈব দ্রাবক দিলাম, এখানে আছে জল, আর বাইরে থেকে আর একটা জৈব দ্রাবক মানে তোমার হচ্ছে দিচ্ছি, যেরকম তোমার হচ্ছে বেনজিন দিতে পারি আমরা, বা এই ধরনের জৈব দ্রাবকগুলো ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কী হবে, বেনজিনটা কিন্তু জলের সঙ্গে মিশবে না। আবার এ এ মানে সলিউটটা কি করবে না, বাইরে থেকে যে সলভেন্টটা দিচ্ছি তাতে কিন্তু মানে হাই সলিবিলিটি হবে, অর্থাৎ তাতে দ্রবীভূত হবে বেশি পরিমাণে। যত বেশি পরিমাণে দ্রবীভূত হবে ততই লাভ সেক্ষেত্রে। বোঝা গেল? এখন কি হবে না, ধরে নিচ্ছি প্রথমে দ্রবণে তোমার হচ্ছে এক্স পরিমাণ দ্রবীভূত ছিল প্রথম অবস্থায়। এবার কি হলো না, সলভেন্ট দেওয়ার ফলে এক্সের থেকে মানে এই এক্স পরিমাণ থেকে কিছু অংশ ধরো এতে চলে গেল। ওই এখন ওপরে দেখো, আমি একটা কথা পরিষ্কার বললি যে সলভেন্ট যদি বাইরে মানে জৈব দ্রাবক দিই তাহলে জৈব দ্রাবকটা কিন্তু ওপরে থাকবে, আর ওপরে জৈব দ্রাবক আর নিচে হচ্ছে জল থাকবে। এবং এটা একদম ডিস্টিংক্ট, মানে একদম পুরো পরিষ্কার তুমি একটা আলাদা একটা লেয়ার তুমি দেখতে পাবে, ওপরে হচ্ছে জৈব দ্রাবক আর নিচে হচ্ছে জল। তো এইভাবে মানে কি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, মেশানোর পরে তুমি দেখবে যে যে দ্রাবকটা মেশানো ছিল তার কিছু অংশ এই মানে সলভেন্টে চলে আসে। এবার সলভেন্টটাকে আমরা এখান থেকে এক্সট্রাকশন করে নিতে পারি, এখান থেকে বাইরে বার করে নিতে পারি, তাহলে এখান থেকে এক্সট্রা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, আলাদা হয়ে গেল কিছু পরিমাণে বাইরে বেরোলো, কিন্তু সম্পূর্ণ তো মানে বাইরে বেরিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি কি এক্স পরিমাণ প্রথমে দ্রবীভূত ছিল এবং প্রথমবার নিষ্কাশন করার পর মানে এই যে যখন জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে গেল সেটাকে আমরা নিষ্কাশিত করে দিলাম, দ্রাবকটা উপর থেকে তুলে মানে নিয়ে নিলাম বাইরে, এখান থেকে ঢেলে নিলাম, তাহলে নিষ্কাশন করা হলো। প্রথমবার নিষ্কাশন করার পরে অনিষ্কাশিত অংশ কতটা পড়ে থাকবে না, ধরে নিচ্ছি অনিষ্কাশিত অংশ x1 পরিমাণ পড়ে থাকবে। মানে একবার নিষ্কাশন করলে জলে এখন যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার পরিমাণ ওই x1 পরিমাণ পড়ে থাকবে। আর আমি মানে এই যে সলভেন্ট বাইরে থেকে নিয়েছিলাম এটার পরিমাণটা কত, ধরে নিচ্ছি L লিটার পরিমাণ নিয়েছি। ঠিক আছে,
আর তোমার হচ্ছে ভি লিটার পরিমাণ, এই যে জল ছিল ভি লিটার আর আমি বাইরের সলভেন্ট নিচ্ছি এল লিটার, ঠিক আছে, বা ভি আয়তনের বা এল আয়তনের, এখানে সলভেন্ট নিচ্ছি আমি বাইরে থেকে এল আয়তন, আর এখানে প্রথমে জলে ছিল তোমার হচ্ছে ভি আয়তন। তাহলে আমরা বলতে পারি যে এই যে সি ও আর জি, ঠিক আছে, অর্থাৎ সি ও আর জি মানে কি, এটা হচ্ছে জৈব জৈব দ্রাবকে তোমার হচ্ছে গাঢ়ত্ব, জৈব দ্রাবকে কার গাঢ়ত্ব, না দ্রাবের গাঢ়ত্ব, জৈব দ্রাবকে মানে দ্রাবের গাঢ়ত্ব এটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হবে, দেখো প্রথমে ছিল এক্স পরিমাণ আর পরে কত আছে, প্রথমে ছিল এক্স পরিমাণ আর পর এখানে কত পড়ে আছে, না এক্স ওয়ান পরিমাণ পড়ে আছে জলে, তাহলে বাকিটুকু কোথায় গেছে, বাকিটুকু তোমার হচ্ছে ওই ওপরে চলে গেছে, ওপরে মানে তোমার হচ্ছে যেটা জৈব দ্রাবক ইউজ করেছিলাম সেখানে চলে গেছে। তো কতটা, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান পরিমাণ, এক্স ওয়ান পরিমাণ কোথায় পড়ে আছে এখন প্রথমবার এক্সট্রাকশনের পরে, না পড়ে আছে মানে জলীয় দ্রবণে পড়ে আছে, তাহলে এই পরিমাণ এক্স প্রথমে ছিল এক্স আর সলভেন্ট যোগ করার ফলে নাড়াচাড়া করার ফলে এখন পড়ে আছে এক্স ওয়ান, তাহলে যতটুকু মানে তোমার হচ্ছে আহ, মানে সলভেন্টে চলে গেছে উপরের সলভেন্টটাতে, অর্থাৎ মানে অর্গানিক সলভেন্টে যতটুকু চলে গেছে তার পরিমাণটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর কতটা আমি সলভেন্ট নিয়েছিলাম এল পরিমাণ আয়তনের, তাহলে এইটা হচ্ছে তার গাঢ়ত্বটা, ঠিক আছে, মানে যত মোল পরিমাণ মোল ফ্র্যাকশন পরিমাণ আছে ডিভাইডেড বাই আয়তন, মানে এইটাকে বলা হচ্ছে তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, জৈব দ্রাবকের এটা হচ্ছে জৈব দ্রাবকে এটা দ্রাবের গাঢ়ত্ব, ঠিক আছে। একই রকমভাবে আমরা অ্যাকুয়াসে অর্থাৎ জলে, এই যে একিউ মানে হচ্ছে অ্যাকুয়া, জলে দ্রাবের গাঢ়ত্বটা কত হবে, এখানে যেরকম অর্গানিক সলভেন্টে দ্রাবের গাঢ়ত্বটা পেয়েছি এরকম এখন এখানে জলে ওই তোমার হচ্ছে দ্রাবের গাঢ়ত্বটা কত হবে, না এখন হবে তোমার হচ্ছে আছে এক্স ওয়ান পরিমাণ, ঠিক আছে, প্রথমবার নিষ্কাশনের পরে এক্স ওয়ান পরিমাণ পড়ে আছে আর তার আয়তনটা কত ভি, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এই অনুপাতটা যদি করি তাহলে কি পাবো, আর ধরে নিচ্ছি আমরা মানে এর আগে আমরা মানে তোমার যেটা পড়েছিলাম আর তোমার এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে নানস নানস্টের ডিস্ট্রিবিউশন ল পড়েছিলাম, আর সেখানে পড়েছিলাম যে তোমার একটা নির্দিষ্ট উষ্ণতায় মানে দুটো দ্রাবকের মধ্যে যদি কোনো একটা দ্রাব মানে বিভাজিত হয়ে যায়, মানে দুটো দুটো দ্রাবকে যদি একটা দ্রাব মিশে এবং তাদের একটা নির্দিষ্ট গাঢ়ত্ব থাকবে, ওই গাঢ়ত্বের অনুপাতটা কিন্তু ধ্রুবক হবে, এটা কিন্তু আমরা পড়েছিলাম, আর ওই ধ্রুবকটাকে বলা হয়েছিল ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, ঠিক আছে, বা তোমার হচ্ছে মানে পার্টিশন কোএফিসিয়েন্টও বলা হয়েছিল বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টও বলা হয়েছিল বা বন্টন গুণাঙ্কও বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে বন্টন গুণাঙ্ক ধরে নিচ্ছি আমরা কে, বড় হাতের কে হচ্ছে বন্টন বন্টন মানে গুণাঙ্ক, ঠিক আছে, বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তাহলে বন্টন গুণাঙ্ক মানে এটা কি, তোমার হচ্ছে অর্গানিক সলভেন্টে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাকোয়া সলভেন্টে মানে কনসেন্ট্রেশন ওই দ্রাবের, তাহলে আমরা এইটা বাই এইটা করতে পারি, তাহলে এইটা বাই এইটা, তাহলে যেটা হচ্ছে কে মানে তোমার হচ্ছে এইটা ডিভাইডেড বাই যদি এইটা করি তাহলে আমরা কে পাবো, তাহলে পাচ্ছি কি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ডিভাইডেড বাই তোমার এক্স ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু কে, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কি না, আমরা মানে অর্গানিক সলভেন্টে যে মানে কনসেন্ট্রেশনটা পেয়েছি ডিভাইডেড বাই জলীয় দ্রবণে যে কনসেন্ট্রেশনটা পেয়েছি, এই এদের মানে তোমার হচ্ছে রেশিওটা ধ্রুবক হয়, এটা তো আমরা জানি, এই রেশিওটা ধ্রুবক হয়ে গেল, এটা ইকুয়াল টু কে পেলাম। তাহলে এখান থেকে যদি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব কি এখান থেকে যে কে ইজ ইকুয়াল টু কত পাবো, এটা যদি তুলে এই করে দিই তাহলে এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এই ভিটা উপরে চলে যাবে ভি ডিভাইডেড বাই তারপর হচ্ছে এক্স ওয়ান নিচে পড়ে থাকছে আর এল পড়ে থাকছে, ঠিক আছে, এটা পেলাম। তাহলে বা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো কে ইন্টু এক্স ওয়ান ইন্টু এল
সমান সমান কী পাচ্ছি, এক্স ইন্টু ভি মাইনাস এক্স ওয়ান ইন্টু ভি, ঠিক আছে, বা এক্স ওয়ান ইজুকাল টু পাবো কত, ভি, এই যে এক্স ওয়ান মানে কমন যদি এখান থেকে আমরা নিই তাহলে যেটা পাবো এক্স ওয়ান সমান সমান যেটা পাবো সমান সমান হচ্ছে ভি বাই কে ইন্টু এল প্লাস ভি ইন্টু এক্স, ঠিক আছে, এটা পাচ্ছি। তাহলে এবার দ্বিতীয়বার যদি নিষ্কাশন করি তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয়বার নিষ্কাশন করা মানে কি, এটা এখান থেকে বার করে নিলাম, এবার পরে আবার তোমার সলভেন্ট দিলাম এল ভলিউমের, দিয়ে আবার তোমার ঝাঁকালাম, ঝাঁকানোর পরে কিছু পরিমাণ আবার এই এক্স ওয়ান পড়েছিল, এক্স ওয়ানের কিছু অংশ আবার চলে গেল এখানে, দিয়ে আবার অবশিষ্ট যেটা পড়ে আছে পরে দ্বিতীয়বার নিষ্কাশন করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স টু পরিমাণ ধরে নিচ্ছি দ্রবণে পড়ে আছে। তাহলে আমরা যেটা পাই দ্বিতীয়বার নিষ্কাশন করলে এক্স টু ইজ ইকুয়াল টু পাবো আমরা কত, এক্স টু ইজ ইকুয়াল টু পাবো এক্স ওয়ান ইন্টু ভি বাই এক্স ওয়ান ইন্টু ভি বাই কে ইন্টু এল প্লাস ভি, এটা পাবো, ঠিক আছে, এটা পাবো। তাহলে এক্স ওয়ানের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো, এক্স টু ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স ইন্টু ভি বাই কে ইন্টু এল প্লাস ভি, মানে এবার দুবার আসবে তার জন্য স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরকমভাবে যদি আমরা এন বার যদি নিষ্কাশন করি, নিষ্কাশনের পর যেটা পড়ে থাকবে অবশিষ্ট থাকবে সেটা কত হবে না, এক্স এন পড়ে থাকবে, আর এক্স এন এর পরিমাণটা হবে এক্স ইন্টু এই যে ভি বাই কে ইন্টু এল প্লাস ভি, এইটার পাওয়ারে এন চলে যাবে, ঠিক আছে। এইটা তোমার হচ্ছে এন বার তোমার নিষ্কাশন করার পর এই এতটুকু অংশ পড়ে থাকবে জলীয় দ্রবণে, আর বাকিটুকু সব বেরিয়ে যাবে। তো কতটুকু অংশ পড়ে থাকছে এটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারি, ঠিক আছে। এইটাই হচ্ছে, এই টেকনিকটাই বলা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তোমরা মানে এই জায়গাটা একটু প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আর আমি স্টাডি মেটেরিয়ালসটাও দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে আজকে এই পর্যন্তই।